এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা পৌঁছে দিচ্ছে আপনাদের মুঠোফোনে আপনাদের দোরগোড়ায় আজকের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদগুলি। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন এবার আজকের বিস্তারিত সংবাদগুলো জেনে নেওয়া যাক। জম্মু কাশ্মীর এবং হরিয়ানা দুই রাজ্যের এক্সিট পোলে প্রবল চাপে বিজেপি। বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোট এবং কংগ্রেসের জয় জয়কার। সমীক্ষা হরিয়ানায় এক দশক বাদে কংগ্রেসের ফিরে আসার পূর্বাভাস যেমন দিচ্ছে, তেমনি জম্মু কাশ্মীরে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোটের ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়েছে একাধিক বুথ ফেরত সমীক্ষা। দুই রাজ্যের বিধানসভা ভোটের গণনা হচ্ছে 4 অক্টোবর। তার আগে শনিবার সামনে এসেছে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের এক্সিট পোলের রিপোর্ট। আর সেই সমীক্ষায় ভোটের পাল্লা ভারী থাকায় স্বাভাবিকভাবেই উৎসবের মেজাজে কংগ্রেস শিবির। বুথ ফেরত সমীক্ষায় ফল মিলে গেলে তা অবশ্যই কংগ্রেসকে গো বলায় নতুন রাজনৈতিক শক্তি দেবে। লোকসভা নির্বাচনে হরিয়ানা থেকে শুরু করে উত্তরপ্রদেশ কংগ্রেস এবং বিরোধীদের ফল আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। এবার হরিয়ানায় জয় পেলে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের সদস্যরা বিজেপির ওপর আরও চাপ বাড়াতে পারবে বলে অনুমান করা হচ্ছে। প্রথমেই দেখে নিচ্ছি হরিয়ানার এক্সিট পোল রিপোর্ট। পিপলস পালস তাদের এক্সিট পোলে হরিয়ানায় কংগ্রেসকে 49 থেকে 61 আসন এবং বিজেপিকে 20 থেকে 32টি আসন দিয়েছে। ধ্রুব রিসার্চের এক্সিট পোল অনুসারে কংগ্রেস হরিয়ানায় পাচ্ছে 50 থেকে 64টি আসন, বিজেপি মাত্র 22 থেকে 32টি আসন পেতে চলেছে। দৈনিক ভাস্কর তাদের সমীক্ষায় জানাচ্ছে কংগ্রেস হরিয়ানায় পাচ্ছে 35 থেকে 40টি আসন, বিজেপি পাচ্ছে 20 থেকে 25টি আসন। রিপাবলিক পি মার্ক এবং ম্যাট্রিজ এক্সিট পোল অনুসারে হরিয়ানায় কংগ্রেস 55 থেকে 62টি আসন পেতে চলেছে, বিজেপি 18 থেকে 64টি আসন পাবে বলে অনুমান করা হচ্ছে। ইন্ডিয়া টুডে সি ভোটার এক্সিট পোল কংগ্রেস জোটকে 50 থেকে 58টি এবং বিজেপিকে 20 থেকে 28টি আসন দিয়েছে হরিয়ানায়। জম্মু কাশ্মীরের এক্সিট পোলের রিপোর্টটি আমরা দেখে নিচ্ছি। পিপলস পালস এক্সিট পোল বলছে জম্মু এবং কাশ্মীরে কংগ্রেস এনসি জোটকে 46 থেকে 50টি আসন পাবে, বিজেপি 23 থেকে 27টি আসন পাবে। ইন্ডিয়া টুডে সি ভোটার অনুসারে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট 40 থেকে 48টি আসন পাবে জম্মু কাশ্মীরে, বিজেপি 27 থেকে 32টি আসন পেতে চলেছে। দৈনিক ভাস্করের এক্সিট পোল অনুসারে কংগ্রেস এবং এনসি জোট জম্মু কাশ্মীরে 35 থেকে 40টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 20 থেকে 25টি আসন। পুজোর মুখেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। পশ্চিমবাংলার বাংলা সহায়তা কেন্দ্রের কর্মচারীদের জন্য বড় সুখবর। তাদের পারিশ্রমিক বাড়ালো রাজ্য সরকার। শুধু পারিশ্রমিক বৃদ্ধি নয়, বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালো নবান্ন। পুজোর মুখে হাসি আরও চওড়া হলো বাংলা সহায়তা কেন্দ্রের কর্মচারীদের। এতদিন তারা প্রতি মাসে 14,380 টাকা করে বেতন পাচ্ছিলেন, সেটি বাড়িয়ে মাসে করা হচ্ছে এবার 16,000 টাকা। 2024 সালের 1 অক্টোবর থেকে বর্ধিত বেতন পাবেন রাজ্যের কর্মরত বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটররা। পাশাপাশি 2025 সালের 1 জুলাই থেকে তাদের বার্ষিক 3% হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে রাজ্য সরকারের। ফলে উপকৃত হবেন বহু কর্মচারী। কিছুদিন আগেই রাজ্যের কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক বাড়িয়েছে রাজ্য সরকার। এতদিন ওই দুই প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক ছিল প্রতি মাসে 15,000 টাকা, তা 1 লাফে বেড়ে করা হয়েছে 21,000 টাকা। এছাড়াও কদিন আগেই রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক 11,000 টাকা থেকে বাড়িয়ে 16,000 টাকা করা হয়েছিল। এছাড়াও উৎসবের প্রাক্কালে এবার সরকারি পরিবহন বিভাগের কর্মচারীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। শনিবার পরিবহন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এবার পুজোয় এককালীন 6,000 টাকা অনুদান পাচ্ছেন রাজ্যের সরকারি পরিবহন কর্মীরা। পুজোর 4 দিন আগে এই খবর স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের পরিবহন কর্মীরা। শনিবার সকালে পরিবহন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে কর্মীদের বোনাসের পরিমাণ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে 6,000 টাকা বোনাস পাবেন রাজ্যের সরকারি পরিবহন কর্মীরা। রাজ্য পরিবহন দপ্তরের বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর থেকে শুরু করে জলসাথী বা দপ্তরের কর্মীরা যারা বোনাসের আওতায় আছেন তারা প্রত্যেকেই এই টাকা পাবেন। রোজভ্যালি চিটফান্ড প্রতারিতদের টাকা ফেরানো হলো শুরু। প্রথম দফায় টাকা পেলেন 7,346 জন।
বাকিরা কবে পাবেন? বিস্তারিত রিপোর্টটি জানাচ্ছি। রোজভ্যালি চিটফান্ডের প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর কাজ অবশেষে শুরু হলো। প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন এক সদস্যের কমিশন শুক্রবার মোট 7,346 জন আমানতকারীকে প্রায় মোট 5.5 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে। যাদের কম অঙ্কের আমানত 2,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত রয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে এই টাকা। এদিন সর্বোচ্চ 10,200 টাকাও পেয়েছেন অনেক আমানতকারী। প্রসঙ্গত, আমানতকারীদের টাকা ফেরাতে হবে হাইকোর্টের এই নির্দেশের পর তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি রোজভ্যালি গ্রুপের 14টি ফিক্সড ডিপোজিট থেকে মেলা মোট 19 কোটি 40 লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির কাছে পাঠিয়েছে। সেই টাকা থেকে আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে। একদিকে যেমন আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে, তেমন প্রতারিতদের কাছ থেকে টাকা ফেরত চেয়ে আবেদনপত্র গ্রহণ করার কাজ বর্তমানে চলছে। ইতিমধ্যে রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে আমানতকারীদের মধ্যে থেকে টাকা ফেরত চেয়ে আবেদন জানিয়েছেন 28,10,714 জন। সমস্ত নথিপত্র ঠিক ছিল। স্ক্রুটিনির পরে তাদের মধ্যে 7,346 জনকে এদিন টাকা ফেরত দেওয়া হলো। যাদের নথিপত্রে খামতি রয়েছে তারা ফের সবকিছু ঠিকঠাক করে ওয়েবসাইটে নতুন করে টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারবেন। সেই প্রক্রিয়াও চলছে। হিন্দু মহাসভার হুমকি। মসজিদে না গিয়ে হোটেলেই নামাজ পড়লেন বাংলাদেশ ক্রিকেটাররা। ভারতের বিরুদ্ধে রবিবার আজ মধ্যপ্রদেশের প্রথম টি20 ম্যাচে নামবে বাংলাদেশ, কিন্তু সেই ম্যাচ নিয়ে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছে হিন্দু মহাসভা। বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা বাড়ানো হয়েছে গোয়ালিয়রে। এরই মধ্যে সংবাদ, শুক্রবার দুপুরে মতি মসজিদে নামাজ পড়তে গেলেন না বাংলাদেশ ক্রিকেট টিম। হোটেলের ঘরেই প্রার্থনা সেরেছেন তারা। বাংলাদেশ ক্রিকেটাররা যে হোটেলে রয়েছেন সেখান থেকে ফুলবাগ অঞ্চলের দূরত্ব 3 কিলোমিটার। শান্তরা সেখানে যাবেন বলে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল, কিন্তু জানা যাচ্ছে শেষ পর্যন্ত তারা মসজিদে যাননি নামাজ পড়তে। হোটেলের ঘরেই জুম্মার নামাজ পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গোয়ালিয়র পুলিশের তরফ থেকে অরবিন্দ সাক্সেনা সংবাদপত্র পিটিআইকে জানিয়েছেন, আমরা সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা করে রেখেছিলাম, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা মসজিদে আসেননি। কোনো বিশেষ সংগঠন থেকে তাদের বাধা দেওয়া হয়েছে এরকম কোনো খবর নেই বলে জানিয়েছেন তিনি। তার যুক্তি, মাত্র 3 কিলোমিটার পথের নিরাপত্তার ব্যবস্থা করা এমন কিছু কঠিন কাজ নয়, তারা প্রস্তুত ছিলেন। অরবিন্দর বক্তব্য, সম্ভবত বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজমেন্ট থেকে মসজিদে ক্রিকেটারদের না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশে বারবার সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ উঠেছে। হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে এমন খবর ছড়াচ্ছে নেট দুনিয়ায়। এরই মধ্যে বুধবার বাংলাদেশ দল গোয়ালিয়রে পৌঁছানোর পরে বিরাট প্রতিবাদ মিছিল বের করা হয় হিন্দু মহাসভার তরফে। কালো পতাকা দেখে গো ব্যাক বাংলাদেশ স্লোগান দেন বিক্ষোভকারীরা। তবে বাংলাদেশ টিমের জন্য আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোয়ালিয়রে। একেবারেই মর্মান্তিক, বিরলের থেকেও বিরলতম ঘটনা। নিজের মাকে খুন করে দেহাংশ রান্না করে খেলো ছেলে। ফাঁসির সাজা বহাল রেখে বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ, সংশোধনের কোনো আশাই নেই। মদ কেনার টাকা দিতে রাজি ছিলেন না মা, সেই রাগে মাকে খুন করেছিল ছেলে। তারপর মায়ের দেহ কেটে কেটে বার করেছিল এক একটি অঙ্গ। কিছু দেহাংশ রান্না করে খেয়েও ছিল মহারাষ্ট্রের বাসিন্দা সুনীল কুচকোড়াভি। এই ঘটনাকে বিরলের থেকে বিরলতম মন্তব্য করে আসামির ফাঁসির সাজা বহাল রাখল বোম্বে হাইকোর্ট। ঘটনাটি ঘটেছিল 2017 সালে। মামলাটি প্রথমে চলছিল কোলাপুর আদালতে। নিম্ন আদালত অভিযুক্তের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল। মঙ্গলবার বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চও একই সাজা বহাল রাখল। আসামির নরমাংস ভক্ষণের প্রবণতা রয়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, এই আসামির সংশোধনের আর কোনো সম্ভাবনাই নেই। নিম্ন আদালতের দেওয়া ফাঁসির সাজা বহাল রেখে হাইকোর্ট জানিয়েছে এটি একটি বিরলের থেকে বিরলতম মামলা। আসামির নরমাংস খাওয়ার প্রবণতা রয়েছে। সেক্ষেত্রে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে সংশোধনাগারে অন্য বন্দীদেরও সে আক্রমণ করতে পারে। জানা যাচ্ছে, খুনের পর মস্তিষ্ক, হৃৎপিণ্ড, যকৃৎ, অন্ত্র এবং অন্য দেহাংশগুলিও বার করেছিল ওই মহিলার ছেলে সুনীল। সেগুলি একে একে রান্না করে সে। মৃতার পাঁজরের অংশ রান্না করে গিয়েছিল সে। সরকারি কর্মচারীদের জন্য কঠোর নিয়ম জারি এই রাজ্যে। সিট বেল্ট এবং হেলমেট
করতেই হবে, না হলে শাস্তি জুটবে এবার উত্তরপ্রদেশের যোগী রাজ্যে। সড়ক সুরক্ষা অভিযানের অন্তর্গত এই নির্দেশ জারি করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। সরকারি কর্মচারী এবং আধিকারিকদের জন্য এই কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি দপ্তরে আসার সময় কর্মচারীদের গাড়িতে সিট বেল্ট লাগাতেই হবে এবং টু হুইলারে হেলমেট বাধ্যতামূলক, না হলে শাস্তি হিসেবে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে ওই সরকারি কর্মচারীকে। অর্থাৎ এই নিয়ম না মানলে অফিসে এসেও আপনি অনুপস্থিত থেকে যাবেন এবার থেকে যোগী রাজ্যে। 9 বছর পর পাকিস্তানে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তান সফরে ভারতের বিদেশমন্ত্রী পাকিস্তানের সাংহাই কোঅপারেশন বৈঠকে যোগ দেবেন তিনি। 9 বছর পর কোনো ভারতের বিদেশমন্ত্রী পাকিস্তান সফরে যাচ্ছেন। এর আগে 2015 সালে সুষমা স্বরাজ সে দেশে গিয়েছিলেন। কাশ্মীর ইস্যু এবং সন্ত্রাসবাদ নিয়ে তরজার আবহে পাকিস্তান যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লির তরফেই ঘোষণা করা হয়েছে। বিদেশমন্ত্রী অক্টোবরের মাঝামাঝি সাংহাই সহযোগিতা সংস্থার সামিটে যোগ দিতে পাকিস্তানে যাবেন বলে জানা যাচ্ছে। কাশ্মীর ইস্যু এবং পাকিস্তান থেকে উদ্ভূত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। 2019 সালের 5ই আগস্ট ভারত জম্মু এবং কাশ্মীরে থাকা সংবিধানের 370 ধারা বিলোপ করে, পাশাপাশি রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। এই ঘোষণার পর সম্পর্ক আরও খারাপ হয়েছিল দুই দেশের মধ্যে। আপনাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি 2023 সালের মে মাসে সর্বশেষ ভারতের গোয়ায় এসসিও দেশগুলির বিদেশমন্ত্রীদের ব্যক্তিগত বৈঠকে যোগ দিতে ভারত সফরে এসেছিলেন। অপরদিকে উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, গভীর খাদে পড়ল বরযাত্রী বোঝাই বাস, মৃত 30, আহত প্রচুর। জারি রয়েছে উদ্ধার কাজ, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। উত্তরাখণ্ডের পাউরি জেলায় শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। বরযাত্রী বোঝাই বাসটি হরিদ্বার থেকে যাচ্ছিল পাউরির বিরনখাল গ্রামে। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাউরি জেলার কাছে 200 ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার ঋতু খান্ডুরি। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়ে থাকে। জানা গিয়েছে, বাসে অন্তত 50 জন বরযাত্রী ছিলেন। স্থানীয়রা বরযাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে জড়ো হন। দুর্ঘটনার খবর পেতে স্থানীয় পুলিশ উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। শনিবার সকালে উদ্ধার কাজ জারি ছিল। এখনও পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কেমন থাকবে আবহাওয়া, যেতে যেতে এক নজরে লেটেস্ট ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি। আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এই 4 জেলার কিছু কিছু স্থান জুড়ে আজকে বজ্রপাতের সতর্কবার্তা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। অপরদিকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার জেলার 2-1 স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি জেলাগুলির 2-1 স্থান জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোচবিহার এছাড়াও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার সামান্য কিছু স্থান জুড়ে বজ্রপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের কোনো জেলাতে পরবর্তী 1 সপ্তাহের মধ্যে আপাতত ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর।